তো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকের গল্পগুলো একটু স্পেশাল হতে চলেছে, তাই চাইব আপনারা গল্পগুলো পুরোটা মন দিয়ে শুনবেন। আর যে সকল মানুষ এত পরিশ্রম করে আমাকে গল্প পাঠাচ্ছেন, তাদের সবাইকে আমার পক্ষ থেকে অনেক ধন্যবাদ। ঠিক এভাবেই যদি আপনিও চান আপনার গল্প আমি আমার কণ্ঠে বলি, চাইলে আপনিও আপনার গল্প পাঠাতে পারেন। তো আর দেরি না করে হেডফোন লাগিয়ে বসে পড়ুন আমার সঙ্গে। বন্ধুরা, আমার নাম শিবম। যখন আমার বয়স 7-8 বছর হবে, তখন আমি আমার গ্রাম উত্তরপ্রদেশে গিয়েছিলাম। গ্রামে গিয়ে আমার খুবই মজা লাগত। একদিন আমি কয়েকজন বন্ধুর সঙ্গে বাগানে খেলছিলাম। আমাদের বলটা বাগান থেকে ছিটকে গিয়ে একটা ঘোলে পড়ল। ঘোলা মানে ছোট্ট একটা সেতুর মতো, যা সাধারণত ছোট নালার ওপর বানানো থাকে। আমি বল আনতে ঘোলার ওপর উঠে গেলাম। জায়গাটা খুব নির্জন ছিল, দুপাশে বড় বড় ঝোপঝাড়। আমি যখন বল তুলছি, তখনই পিছন থেকে একটি মোটর বাইকে এক ছেলে আর এক মেয়ে এসে পড়ল। দেখতে মনে হচ্ছিল তারা যেন কোনো বিয়ের জোড়া। ছেলেটার গায়ে শেরবানি আর মেয়েটার গায়ে বিয়ের লেহেঙ্গা। তারা ঘোলার ওপর দিয়ে বাইক তোলার চেষ্টা করছিল, কিন্তু বোধহয় বাইকটা স্টার্ট নিতে পারছিল না, উল্টো যেন বন্ধ হয়ে যাচ্ছিল। আমি বল হাতে একটু দূরে দাঁড়িয়ে তাদের দেখছিলাম, কারণ ব্যাপারটা আমার কাছে বেশ অদ্ভুত লাগছিল। এই রাস্তায় সাধারণত কেউ আসে না, আর এরা বিয়ের পোশাক পরে বাইক নিয়ে এখানে কেন? ভাবলাম হয়তো কোথাও যাচ্ছে, কিন্তু অনুভূতিটা অস্বাভাবিকই ছিল। হঠাৎ বাইকটা স্টার্ট হতেই ছেলেটা এক্সিলারেটর ঘোরালো, আর তখনই বাইকটার ব্যালেন্স বিগড়ে গেল, ধরাম করে নিচে পড়ে গেল। আমি হতবাক হয়ে শুধু দেখতেই থাকলাম। তারপরই ভেসে এলো চিৎকার চেঁচামেচির শব্দ। ও হ্যাঁ, সময়টা বলতেই ভুলে গেছি, তখন সন্ধে 5টা বাজে। চিৎকার শুনে আমি দৌড়ে গিয়ে দেখলাম ছেলে মেয়ে দুজনেই বাঁশের গাছের ডালে ঝুলে আছে, আর তার ঠিক পাশেই একদম কাঁটায় ভর্তি একটা গাছ। সম্ভবত সেই কাঁটাগুলোই তাদের শরীরে বিঁধেছিল। তাদের অবস্থা দেখে আমি ভয় পেয়ে গেলাম। ভাবলাম গ্রাম থেকে লোক ডাকতে হবে। গ্রামের লোকজনকে ডেকে আনলাম। তারা এসে নিজেদের মধ্যেই ফিসফিস করে বলছিল, মনে হয় এরা সেই দুজনই। আমি তখন পুরোই কনফিউজড, কিন্তু বিষয়টা আমলে নিলাম না। কিন্তু যখন আমরা সবাই মিলে জায়গাটায় পৌঁছলাম, ওখানে কিছুই নেই, কেউ নেই, শুধু কিছু রক্তের দাগ পড়ে আছে। গ্রামবাসীরা বলল, হয়তো তারা এখান থেকে চলে গেছে, আর এই জায়গায় আসবি না। তারা তোকে ক্ষতিও করতে পারত। তুই ভাগ্যবান যে বেঁচে গেছিস। এই জায়গাটা সম্পর্কে জানিস না বুঝি? তাদের কথা শুনে ভয় লাগল। ঘরে ফিরে দাদিকে সব বললাম। দাদি বললেন, আজ থেকে ওদিকে একদম যাবি না। এরপর দাদি আমাকে পুরো ঘটনাটা বলতে শুরু করলেন। দাদি বললেন, আজ থেকে প্রায় 30 বছর আগে এক ছেলে ছিল। সে পাশের গ্রামের। এই গ্রামের এক মেয়ের সঙ্গে তার প্রেম হয়েছিল। দুজনে লুকিয়ে লুকিয়ে 2-3 বছর ধরে দেখা করত। তারপর তারা বিয়ের সিদ্ধান্ত নেয়। ছেলেটার বাড়ির লোক রাজি ছিল, কিন্তু মেয়ের বাড়ির লোক একদম রাজি ছিল না। তারপর মেয়েটা ভাবল এখন তাদের আর কোনো উপায় নেই, তারা পালিয়েই বিয়ে করবে। কয়েক মাস পর তারা সত্যি পালিয়ে যায়। ছেলেটা মেয়ের বাবার মোটর বাইক চুরি করে নিয়ে গিয়েছিল, সঙ্গে কিছু টাকাও নিয়ে পালায়। এরপর তারা শেরবানি লেহেঙ্গা কিনে একটি মন্দিরে গিয়ে বিয়ে করে নেয়। বিয়ে হয়ে যাওয়ার পর তারা ভাবতে লাগলো এখন কোথায় গিয়ে থাকবে। ছেলেটা বলল, এখন এই জায়গা ছেড়ে চলে যাই, অন্য কোথাও গিয়ে ঘর বাঁধব। তারপর তারা বাইকে করে এলাকা ছাড়ার প্রস্তুতি নিল, কিন্তু যাওয়ার আগে শেষবার নিজের গ্রামটাকে একবার দেখে নিতে মন চাইল। তাই রাতেই তারা গ্রাম গ্রাম ঘুরতে লাগলো। যেই না তারা ঘোলার কাছে পৌঁছালো, হঠাৎ তাদের বাইক খারাপ হয়ে গেল, যেন একদম স্টার্টই নিল না। কিছুক্ষণ পর আবার চালু হলেও আচমকা জোরে ছুটে গিয়ে সেই বাঁশের গাছে সজোরে ধাক্কা খায়। ছেলে মেয়ে দুজনেই সেখানে আটকে যায়। কাঁটাযুক্ত গাছের কাঁটাও তাদের শরীরে বিঁধে যায়। তারা চিৎকার করে সাহায্য চাইতে থাকে, কিন্তু ঘোলাটা গ্রাম থেকে অনেক দূরে ছিল, কেউই তাদের আওয়াজ শুনতে পায়নি। সকালের মধ্যে দুজনেই মারা যায়। পরদিন সকালে গ্রামবাসীরা লাশ দেখে তৎক্ষণাৎ মেয়ের বাড়িতে খবর দেয়। মেয়ের বাবা মোটেও খুশি ছিলেন না, কারণ তার মেয়ে ঘর থেকে পালিয়ে গিয়েছিল। রাগে ক্ষোভে তিনি মেয়ের দেহটাকে ঘোলার নিচেই পুঁতে দেন। ছেলেটাকেও সেখানেই কবর দেওয়া হয়।
তারপর থেকে আজ পর্যন্ত সেই ঘোলায় দুজনের আত্মা ঘোরাফেরা করে। যখনই কেউ সেখানে একা যায় তারা নাকি একই ঘটনা আবার ঘটায়, ঘোলা পার হবার চেষ্টা করতে দেখা যায় তাদের। কিন্তু দাদি বললেন ওদের জীবনে দুঃখ ছিল, তারা কি বলতে চাইছে সেটা আজও কেউ জানে না। এটাই আমার জীবনের প্রথম অতিপ্রাকৃত অভিজ্ঞতা ছিল। এটাই ছিল আমার গল্প। কেমন লাগলো জানাতে ভুলবেন না। ধন্যবাদ। তো বন্ধুরা, শুনলেন তো, এটাই ছিল শিবমের গল্প। বেশ ইন্টারেস্টিং ছিল, তাই না? কেমন লাগলো আপনাদের কমেন্টে জানাতে ভুলবেন না। চলুন এবার পরের গল্পে যাওয়া যাক। দুনিয়ায় এমন অনেক রহস্য আছে যেগুলো জানার কৌতূহল আমাদের থাকে, কিন্তু সত্যি কথা বলতে অনেক কিছু না জানাই ভালো। কারণ এই পৃথিবীতে যেমন পজিটিভিটি আছে, ঠিক তেমনি নেগেটিভিটিও আছে। আমার নাম নির্ভয় কুমার। আমি দ্বাদশ শ্রেণীতে পড়ি। আমি অলিগড় জেলার একটি ছোট্ট গ্রাম পান্তাপুর থেকে একদম মধ্যবিত্ত পরিবারের ছেলে। আমার বাবা একজন কৃষক। ছোটবেলা থেকেই আমার ভেতরে অন্যরকম কিছু জানার ইচ্ছে ছিল, বিশেষ করে প্যারানর্মাল জিনিসপত্র নিয়ে। ভূত প্রেত আত্মীয় গল্প শুনতাম, কিন্তু বিশ্বাস করতাম না। এরই মাঝে আমাদের বাড়ির অবস্থা খুব খারাপ হয়ে যায়। আমাকে স্কুল ছাড়তে বাধ্য হতে হয়। এরপর আমি আমার দুই দাদার সঙ্গে দিল্লিতে চলে আসি। সেখানে একটি পোশাক তৈরির কোম্পানিতে কাজ পেতাম। ভালোই টাকা আয় হতো, আর বাড়ির অবস্থাও ধীরে ধীরে ভালো হতে লাগলো। আমরা তিন ভাই মিলে ভাড়া একটা ঘরে থাকতাম। একজনের নাম ভীম আর একজনের নীরজ। দুজনেই বয়সে আমার বড়, কিন্তু দেখতে আমার যে খাটো। দেখে কেউই বুঝতে পারত না যে তারা আমার দাদা। আমরা তিনজনেই একই কোম্পানিতে চাকরি করতাম। আমাদের কাজ ছিল বালিশ প্যাক করা। সাধারণত দিনেই কাজ থাকতো, কখনো কখনো ওভারটাইমে রাতেও করতাম। 23শে জুলাইয়ের ঘটনা। সেদিন আমরা তিন ভাই কাজ শেষে সন্ধ্যায় রুমে ফিরছিলাম। সেদিনই বেতন পেয়েছিলাম, তাই বাইরে থেকে খাবার নিয়ে এসেছিলাম। যদিও সেদিন আমাদের একটু পার্টি করার ইচ্ছাও ছিল, তাই আমরা ঘরে ক্ষীরও বানিয়েছিলাম। তখন রাত প্রায় 9টা বাজে। আমরা আশেপাশের মানুষের কাছ থেকে শুনেছিলাম এখানে এক জায়গায় একটা পার্ক আছে, এবং সেই পার্কে নাকি এক ব্যক্তি আত্মহত্যা করেছিল। তখন থেকে তার আত্মা নাকি ওই পার্কে ঘোরাফেরা করে। কেউই নাকি রাতে সেখানে যেতে সাহস করে না। কিন্তু আমি যেহেতু কিছুটা পড়াশোনা করা, এসব কথাই বিশ্বাস করতাম না। কিন্তু আমার দুই দাদা এসব ব্যাপার খুবই বিশ্বাস করত। খাওয়া দাওয়া শেষে আমরা তিনজন নিজ নিজ বিছানায় চলে গেলাম। তখন আমরা ভূতের অডিও স্টোরি শুনছিলাম, যেগুলো নাকি সত্য ঘটনার ওপর ভিত্তি করে বানানো। ওরা দুজন সেগুলোকে সত্যি বলে আমাকে ভয় দেখাতে চাইছিল, কিন্তু আমার এসব গল্পে বিন্দুমাত্র আগ্রহ ছিল না। এদিকে নীরজ কিছুদিন আগে কিছু লোকের কাছ থেকে শুনে এসেছিল যে এই পার্কেই একজন ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছিল, এবং এখনও তার আত্মা নাকি ঘুরে বেড়ায়। আমি দুজনকে বললাম ভূতপ্রেত বলে কিছুই নেই, এগুলো শুধু বানানো গল্প। এই কথাতেই নীরজ বলল, যদি এগুলো বানানো গল্প হয় তাহলে চল একটা বাজি ধরা যাক। আজ রাতেই তুই ওই পার্কে গিয়ে একটা আম গাছের পাতা ছিঁড়ে নিয়ে আস। যদি নিয়ে আসতে পারিস, আমরা দুজন তোকে 500 টাকা দেব। পয়সার লোভে আমি বাজিটা মেনে নিলাম। ওরা আরও বলল, তোকেই 11টার সময় পারফিউম লাগিয়ে যেতে হবে, আর বাকি থাকা ক্ষীরটাও খেয়ে যেতে হবে। কারণ গ্রামের প্রচলিত কথা, ভূতপ্রেত নাকি পারফিউম আর মিষ্টির গন্ধে আকৃষ্ট হয়। সত্যি কথা বলতে 1000 টাকার লোভে আমি ভুল ঠিক কিছুই ভাবলাম না। রাত ঠিক 11টা। আমি প্রস্তুত হয়ে পার্কের দিকে রওনা দিলাম। শুরুতে ভয় লাগছিল না, কিন্তু ভিতরে ভিতরে এক ধরনের দুশ্চিন্তা ছিল। বুকটা ধুকভুক করছিল। তবু 1000 টাকার কথা মনে করে এগিয়ে যাচ্ছিলাম। পার্কে গিয়ে আমি একটা আমের পাতা ছিঁড়ে নিলাম। দিনে প্রায়ই যেতাম, কিন্তু রাতে জায়গাটা অদ্ভুত লাগছিল, যেন আমি একা নই, আমার চারপাশে কেউ আছে। কিন্তু আমি নিজেকে বোঝালাম এটা কল্পনা ছাড়া কিছুই না। পাতা নিয়ে আমি রুমে ফিরে এলাম। আমাকে ঠিকঠাক দেখে আমার দুই দাদার মুখ শুকিয়ে গেল। তারা বিশ্বাসই করতে পারছিল না যে আমি একা রাতের বেলায় পার্কে গিয়ে নিরাপদে ফিরে এসেছি। তখন তাদেরও মনে হলো হয়তো ভূতপ্রেত বলে কিছু নেই। বাজিমতে তারা আমাকে 1000 টাকা দিল। আমি তাদের মুখের দিকে তাকিয়ে হাসলাম। ওদের চেহারায় ভয় আর অবাক হওয়া স্পষ্ট ছিল। রাত তখন 1টা। পরের দিন সকালে কাজ থাকায় আমরা ঘুমিয়ে পড়লাম। পরের সকাল আমরা তিন ভাই কাজে বেরিয়ে পড়লাম। নীরজ বাইক স্টার্ট করলো,
আমরা 3 জন চেপে কোম্পানিতে পৌঁছে গেলাম। কিন্তু সেদিন আমার সারাটা শরীরই অদ্ভুত লাগছিল। মাথায় হালকা ব্যথা, চোখে ঘুম ঘুম ভাব, কিছুই ভালো লাগছিল না। আমি দাদাদের বললাম, আজ মনে হয় শরীরটা ভালো নেই, কাজ করতে পারবো না। ওরা বলল ডাক্তারের কাছে গিয়ে ওষুধ নিয়ে বাসায় চলে যেতে। আমি তাই করলাম। ডাক্তার আমাকে দেখে বললেন, কোনো চিন্তা নেই, শুধু বেশি ক্লান্তি, বিশ্রাম নাও। দুপুর গড়িয়ে যাচ্ছিল। প্রায় 2টা বাজবে। আমার শরীর একদমই ভালো লাগছিল না। মনে হচ্ছিল সত্যিই যেন কেউ আমার আশেপাশে আছে, কোনো অদৃশ্য চোখ আমাকে দেখছে। তবুও ভাবলাম হয়তো অসুস্থতার কারণেই এমন মনে হচ্ছে। আমি সব কিছু উপেক্ষা করে ঘুমিয়ে পড়লাম। সন্ধে 6টা। হঠাৎ দরজায় জোর ধাক্কা, ধড়াক ধড়াক ধড়ক। আমার 2 ভাই ভীম আর নীরাজ রুমে ফিরেছে। কিন্তু বন্ধুরা, সত্যিই বলছি, আমার শরীরে এতটুকু শক্তি ছিল না যে আমি উঠে দরজা খুলে দিতে পারি। যেন কেউ আমার পা দুটো শক্ত করে ধরে রেখেছে। 4-5 মিনিট পর আমি জোর করে উঠে দরজাটা খুললাম। দরজা খুলতেই ভীম জিজ্ঞেস করল, क्या हुआ? डॉक्टर ने क्या बोला? আমি বললাম, कुछ खास नहीं, थकान बताया, 2-3 दिन आराम। তারা দুজন বলল, চিন্তা করিস না, কাজ আমরা দেখে নেব, তুই শুধু বিশ্রাম নে। তাদের কথায় আমার মুখে একটা হালকা হাসি ফুটল। নীরাজ আবার জিজ্ঞেস করল, কুছ খায়া? আমি বললাম, ভালো লাগছিল না কিছুই। ওরা বলল, খেতে হবে, না হলে ওষুধ চলবে কি করে? আমি কষ্ট করে 2-3 লোকমা খেলাম, ওষুধ খেলাম আর বিছানায় শুয়ে পড়লাম। রাত 8টার দিকে। এবার শরীর একটু হালকা লাগছিল। আমি উঠে বসলাম। 2 ভাই তখন রান্না করছিল। আমি আমার সাথে যা হচ্ছিল সব খুলে বললাম। শুরুতে তারা হাসাহাসি করল, দেখো এত বড় বীর পুরুষও ভয় পেতে শুরু করেছে। কিন্তু আমি যখন বারবার বললাম, মুখের চেহারা বদলে গেল। ওরা বুঝল এইবার ব্যাপারটা সত্যি। আমাদের রুমের ঠিক পাশেই একটা ছোট মন্দির ছিল। ওরা বলল, আজ রাতে তুই ঘুম যা, কাল সকালে তোরে মন্দিরে নিয়ে যাব, সব ঠিক হয়ে যাবে। আমি মাথা নেড়ে শুয়ে পড়লাম। রাত ঠিক 11টা। আমি হঠাৎ অনুভব করলাম কেউ যেন আমার কম্বলটা ধীরে ধীরে আমার শরীর থেকে সরিয়ে নিচ্ছে। আমার সারা শরীর ঘামে ভিজে গেল, হাড় ঠান্ডা হয়ে গেল। আমি চাইছিলাম কম্বলের ভিতর থেকে বাইরে তাকাই, কিন্তু জোর আসছিল না। হাত পা যেন পাথর হয়ে গেছে, মুখ যেন কেউ চেপে ধরেছে, কোনো শব্দই বেরোচ্ছিল না। আমি সম্পূর্ণ অসহায় হয়ে শুয়েছিলাম। শেষে সাহস জোগাড় করে একটু বাইরে তাকালাম, কেউ নেই। কিন্তু ঠিক তখনই চোখ গেল কাছের কাঠের চেয়ারে। আর যা দেখলাম, আমার প্রাণ যেন দেহ থেকে বেরিয়ে যাচ্ছিল। চেয়ারে একজন মানুষ বসে আছে। তার চোখ দুটো পুরো কালো আর ঠোঁটে একটা ভয়ঙ্কর হাসি। সে নিঃশব্দে স্থির হয়ে শুধু আমার দিকেই তাকিয়ে আছে। সেই মুহূর্তে আমার শরীর বরফ হয়ে গেল। আমি চোখ বন্ধ করে আমার 2 ভাইকে ডাকতে চেষ্টা করলাম। একটুও শব্দ বের হচ্ছিল না। তবুও জানি না কিভাবে ওরা দুজন আমার দিকে দৌড়ে এলো। ওরা আমাকে ঘামতে দেখে হতবম্ব হয়ে গেল। নির্ভয়, ক্যা হুয়া? ইতনা পাসিনা কিউ? আমি কাঁপা গলায় সব বললাম। ওদের মুখের রং উধাও, ভয় স্পষ্ট। তবুও তারা আমাকে সান্ত্বনা দিল, কিছু হবে না, হাম ইয়াহি হ্যাঁ, ডর মত। ওদের সাহস দেখে আমি চোখ বন্ধ করলাম। কিন্তু বন্ধুরা, এত ঠান্ডা রাত, তারপরেও আমার শরীর থেকে ঘাম থামছিল না। আর ভয়, এমন ভয় আমি জীবনে কখনো পাইনি। কিছুই বলার মতো শক্তি আমার মধ্যে ছিল না। এক অদ্ভুত ধরনের অস্থিরতা আমাকে গ্রাস করেছিল। বুঝতে পারছিলাম না ওটা কেমন ভয় ছিল। বারবার মনে হচ্ছিল যেন কেউ আমাকে নিরন্তর দেখছে, আমার দিকে তাকিয়ে আছে, যেন আমাকে কিছু বলতে চাইছে। কিন্তু কে, কেন, কিছুই মাথায় আসছিল না।
এসব ভাবতে ভাবতেই কখন যে ঘুম এসে গিয়েছিল আমি নিজেও জানি না। সকালে উঠেই শরীরের অবস্থা এতটাই খারাপ লাগছিল যে কোথাও যাবার ইচ্ছেই ছিল না। আমার দুই ভাই কাজের জন্য বেরিয়ে গেল। যেতে যেতে ওরা বলে গেল, তোর শরীর দেখে মনে হচ্ছে আজও বিশ্রাম দরকার, সন্ধ্যায় তোকে মন্দিরে নিয়ে যাব, সব ঠিক হয়ে যাবে। ওরা আমাকে একা রেখে গেলেও বাড়িতেই বেশ চঞ্চলতা ছিল, তাই ভয় লাগছিল না। শরীরটাও ভীষণ ক্লান্ত ছিল, তাই একটু হাওয়া খাওয়ার জন্য আমি ছাদে উঠলাম। আর সেখান থেকেই দেখা যাচ্ছিল সেই পার্ক, যেখানে আমি আগের রাত 11টার সময় গিয়েছিলাম। পার্কটা দেখতেই সব কিছু মুহূর্তে মনে পড়ে গেল। মানুষ ওই পার্ক নিয়ে কত কি বলে, আর আমি সেই পার্কেই রাতে গিয়েছিলাম। ভাবতেই গা শিউরে উঠছিল। বন্ধুরা, আমি এখন যে কথাটা বলবো সেটা একদম সত্যি, মন দিয়ে শুনবে। আমি এসব ভাবনায় ডুবেছিলাম, হঠাৎই ঠিক পেছন থেকে যেন কেউ আমাকে জোরে ঠেলে দিল, আর আমি সোজা নিচে পড়ে গেলাম। আপনারাই বলুন, এটা কিভাবে সম্ভব? ছাদে তো আমার ছাড়া আর কেউ ছিলই না। শুধু ভাগ্য বলুন অথবা ঈশ্বরের বয়া, আমি যে জায়গায় দাঁড়িয়েছিলাম ঠিক তার নিচেই একটা ছাজ্জা ছিল। ওটার ওপর পড়ে বেঁচে গেলাম, বড় কোনো আঘাত পেলাম না। সঙ্গে সঙ্গে আমি ভাইদের ফোন করে সব জানালাম। ওরা বলল, চিন্তা করিস না, আমরা এক্ষুনি রুমে ফিরছি। আমি কষ্ট করে সেই ছাজ্জা পেরিয়ে আবার ঘরে ফিরে এলাম। এরপর কি হয়েছিল তা আমার কোনো স্মৃতিতেই নেই। বাকিটা আমাকে আমার ভাইয়েরাই পরে বলেছিল। ওরা বলেছিল, রুমে এসে দরজা খটখটালেও আমি খুলিনি। অনেকক্ষণ চেষ্টা করার পরে ভয় পেয়ে যায় যদি আমি কোনো ভুল কাজ করে ফেলি, তাই আশপাশের কয়েকজনকে ডেকে দরজাটা ভেঙে ফেলে। দরজা ভাঙতেই দেখে আমি বিছানায় বসে আছি, মুখ ঘুরিয়ে নিজের মতো কিছু বলছি। আমাকে ঠিকঠাক দেখে ওদের একটু স্বস্তি হয়েছিল। তখন ভীমা ভাই বলেছিলেন, তুই তো আমাদের ভয় পাইয়ে দিলি, এতক্ষণ দরজা খুললি না কেন? কতবার বলেছি এসব মেশিন ইয়ারবাড গানে না লাগাতে, একদিন পুরো বধির হয়ে যাবি। সে আমাকে রাগারাগি করে এসব বললেও আমি কোনো জবাব দিইনি, বরং যেন ওদের অস্তিত্বই টের পাচ্ছিলাম না। আমি ছিলাম একদম নিজের জগতে। ভীমা ভাই আমার কাঁধে হাত দিতেই হঠাৎই আমি তাকে এমন জোরে ধাক্কা মারলাম, তিনি সোজা দরজার কাছে গিয়ে পড়লেন। ওরা জীবনে আমাকে এমন আচরণ করতে দেখেনি। নীরাজ ভাই দৌড়ে এসে বললেন, পাগল হয়ে গেছিস, এটা কি করছিস? কিন্তু আমিও সেই সময় আমার স্বভাবে ছিলাম না। তিনি আমাকে ধরে রাখতে চাইলেও তাকেও ধাক্কা মেরে দূরে ফেলে দিই। তার মাথায় আঘাত লাগে আর তিনি সেখানেই অচেতন হয়ে পড়েন। কারোর বুঝে উঠতে বাকি থাকলো না কি ঘটছে, কিন্তু ভীমা ভাই তখনই বুঝেছিলেন এটা নির্ভয় নয়, এর মধ্যে অন্য কিছু ঢুকে গেছে। তিনি তৎক্ষণাৎ নীরাজ ভাইকে বাইরে নিয়ে গিয়ে দরজা লাগিয়ে দিলেন। ঠিক সেই সময় তার মনে পড়ে গেল গত রাতের আমাদের সেই বাজি, যে বাজি আমরা 3 জন করেছিলাম। ভীমা ভাই তখন নিজেই বললে, হায় ঈশ্বর, আমরা কি করে ফেলেছি। আমি তখন দরজা ঠুকতে লাগলাম, কিন্তু বাইরে থেকে কেউ খুলল না। প্রায় 2 ঘন্টা পরে যখন দরজা খোলা হলো, আমি তখন মেঝে অচেতন পড়েছিলাম। আমার কিচ্ছু মনে ছিল না। কে ঘরে আছে, কত লোক আছে, কোনো ধারণাই ছিল না। আমি কতক্ষণ পরে হুঁশে ফিরলাম তাও ঠিক মনে নেই। আমার মুখে পানি ছিটিয়ে দেওয়া হলো, তখন কোথাও গিয়ে আমার জ্ঞান ফিরল। চারপাশে সবাই আমার দিকেই তাকিয়েছিল। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, ये सब क्या है? भीमा भाई बोल लो, अरे कुछ नहीं, ये मेरे और नीरज के दोस्त है, घूमने आए हैं। আমি সরলভাবে তাদের কথা বিশ্বাস করে নিলাম, কিন্তু মনে হচ্ছিল গত 3 ঘন্টার মধ্যে কি হয়েছিল কিছুই মনে নেই। আমি কি করেছি, কোথায় গিয়েছিলাম? ভাইরা শুধু বলল, তুই 3 ঘন্টা ধরে অচেতন ছিলি, এতটুকুই। এই বলে ওরা পুরো বিষয়টাই আড়াল করে দিল। তারপর আমাকে বাইরে পার্টিতে নিয়ে যাওয়ার নাম করে চুপচাপ মন্দিরে নিয়ে গেল। বাইরে আমাকে দাঁড় করিয়ে রাখল, আর তাদের 2 বন্ধু পাশে দাঁড়িয়ে রইল। 2 ভাই মন্দিরের ভিতরে গিয়ে পুরোহিতকে সব ঘটনা খুলে বলল। পুরোহিত আমাকে একটি তাবিজ দিলেন এবং বললেন, এটা কখনো খুলবি না। আমি পুরোহিতের কথা মতো তাবিজ নিতে চাইলেও আমার শরীর যেন মানছিল না। মনে হচ্ছিল ভেতর থেকে কেউ আমাকে বাধা দিচ্ছে, আমাকে সেটা পড়তে দিচ্ছে না।
শেষে ভাইরা জোর করে তাবিজটা আমার গলায় পরিয়ে দিল। বিশ্বাস করুন, সঙ্গে সঙ্গে আমার শরীরের জ্বর, ঠান্ডা, দুর্বলতা সব যেন উধাও হয়ে গেল। আমি পুরোপুরি স্বাভাবিক হয়ে গেলাম। পরপর কয়েকদিন সবই ঠিকঠাক ছিল। আমার আচরণেও কোনো অস্বাভাবিকতা ছিল না, যেন কিছুই হয়নি। বন্ধুরা, আমার মনে হয় সেই একই মানুষটির আত্মা ছিল যে এই পার্কেই আত্মহত্যা করেছিল, আর আমি ভুল করে তার জায়গায় গিয়ে দাঁড়িয়ে পড়েছিলাম। শুধু ঈশ্বরের দয়া আমি বেঁচে গেছি। শেষে আমি শুধু এইটুকু বলতে চাই, এমন কাজ কখনো করবেন না যাতে নিজেও বিপদে পড়েন আর অন্য মানুষও বুঝতেই না পারে আপনার সঙ্গে কি ঘটছে। জীবনে অনেক কিছু নষ্ট হয়ে যেতে পারে। কেমন লাগলো আমার সত্য ঘটনা? কমেন্টে অবশ্যই জানাবেন। এখন শুরু হচ্ছে পরের গল্প। তো বন্ধুরা, কেমন লাগলো নির্ভয়জির ভয়াল অভিজ্ঞতা? আশা করি ভালো লেগেছে, কারণ উনি শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু খুলে বলেছেন। এখন চলুন আমরা যাই পরের গল্পে। হ্যালো বন্ধুরা, আমি স্যারের বহুদিনের সাবস্ক্রাইবার। আমার নাম মোহাম্মদ শাদাব। আমি আজ যে গল্পটা বলবো সেটা আমার এক বন্ধুর বাবার জীবনের সত্য ঘটনা। নামটা বলছি না, তবে ঘটনাটি বিহারের ভাগলপুর এলাকার 1996 সালের। আমার বন্ধুর বাবা ছিলেন একটি সরকারি স্কুলের চৌকিদার। স্কুলটি তাদের বাড়ি থেকে প্রায় 5 কিলোমিটার দূরে ছিল। সেই সময় স্কুলের আশপাশে প্রায় অর্ধ কিলোমিটার জুড়ে কোনো বাড়িঘর ছিল না। চারদিকে শুধু অন্ধকার আর নির্জনতা। বন্ধুর বাবার নাইট শিফট থাকত যাতে স্কুলে চুরি না হয়। স্কুলেই একটি ছোট ঘর ছিল যেখানে তিনি ঘুমাতেন। একদিন রাত প্রায় 1টার সময় হঠাৎ তার ঘুম ভেঙে যায়। তখন তিনি ওপরের 3 তলা থেকে বেঞ্চ পড়ে যাওয়ার শব্দ শুনেন। তার মনে হলো নিশ্চয় চোর ঢুকেছে। তিনি সাথে সাথে টর্চ নিয়ে উপরের দিকে উঠতে থাকলেন, কিন্তু উপরে পৌঁছে দেখেন পুরো ঘর নিস্তব্ধ, একটুও নড়াচড়া নেই। এতে তার বুক কেঁপে ওঠে। ঠিক তখনই নিচের তলা থেকে হঠাৎ আবার শব্দ এলো। তিনি ভীত হয়ে তাড়াহুড়ো করে নামতে লাগলেন, কিন্তু নিচে গিয়ে তাকাতেই দেখেন সেখানেও সম্পূর্ণ নীরবতা। এবার সত্যি সত্যি তিনি ভয়ে জড়সড় হয়ে গেলেন। বাঁচার তাগিদে দৌড়ে স্কুলের বাইরে বেরিয়ে নিজের কুঁড়েঘরের দিকে ছুটে গেলেন। এমন সময় বাইরে থেকে তিনি একটি ভয়ঙ্কর কণ্ঠ শুনতে পেলেন। अगर हिम्मत है तो एक बार और ऊपर आके देख। বন্ধুরা, তিনি আর 1 সেকেন্ডও দেরি করেননি। সরাসরি তার সাইকেল নিয়ে গ্রামের দিকে ছুটলেন। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হচ্ছে, শুনশান রাস্তা পার হওয়া পর্যন্ত তিনি টের পাচ্ছিলেন কেউ একজন তাকে অনুসরণ করছে, ছায়ার মতো। গ্রাম কাছে আসতেই অনুভব করলেন এখন যেন নিরাপদ। সেই রাত তিনি ঠিক 3টে বাড়ি পৌঁছান। তারপর 5 দিন পর্যন্ত ভয়ে আর অসুখে বিছানা থেকেই ওঠেননি, এবং এরপর থেকে তিনি আর কখনো সেই চৌকিদারের ঘরে একা রাত্রি যাপন করেননি। আমার বন্ধুরা বলতে লাগলো, তুই এ ক্যাসা মজাক কর রা হ্যায়। আমি বললাম, আমি মজা করছি না, একবার ওপর দিকে তাকাও। বন্ধুরা যখন ওপরে তাকালো তখন দেখল সাদা শাড়ি পরা অদ্ভুত এক আকৃতি আমাদের দিকে দৌড়ে আসছে। আমরা আর কিচ্ছু না ভেবে প্রাণপণে দৌড়তে লাগলাম। বন্ধুরা, আমি শুধু একটি কথা বলতে চাই, দুপুর 12টায় একদম খাড়া রোদে কখনো নদীর ধারে যেও না। সত্যি বলছি, সেই ঘটনার পর আমরা আর কখনো ও নদীর কাছে যাইনি। আজও ভাবলে শিউরে উঠি, ওটা আসলে কি ছিল? বন্ধুরা, এটাই ছিল রবিজির গল্প। এবার আমি আপনাদের একটু বড় গল্প শোনাতে চাই। অনেকেই আমাকে তাদের গল্প পাঠান, তাই আমি চাই না কারুর গল্প বাদ পড়ে যাক। এই গল্পটি যে পাঠিয়েছেন তিনি আমাদের চ্যানেলের জন্য আগেও গল্প পাঠিয়েছিলেন, কিন্তু অনেক দিন পর আমি তারই গল্পটি শোনাচ্ছি, কারণ তিনি আমাকে আর কোনো মেসেজ দেননি বা মনে করাননি। ঠিক দীপাবলির সময় সবার স্টোরি দেখছিলাম, তখন হঠাৎ এই গল্পটি চোখে পড়ে। চলুন শুরু করি। বন্ধুরা, আমার নাম সঞ্জনা পাণ্ডে, আমি কলকাতার মেয়ে। আগেও স্যারকে একটি গল্প পাঠিয়েছিলাম। আজ আবার একটি সত্যি ঘটনা আপনাদের বলতে চাই। ঘটনাটি আজ থেকে প্রায় 2 বছর আগের, যখন আমি একাদশ শ্রেণীতে পড়তাম। তখন আমার ছুটি চলছিল। সেই সময় আমি দার্জিলিংয়ে আমার মাউসির বাড়ি গিয়েছিলাম। মাউসির একটি মেয়ে আর একটি ছেলে। ছেলেটি বড় আর বাইরে চাকরি করে,
বাড়িতে মাউসি মৌসা আর তাদের মেয়ে এই 3 জন থাকত। আমি সব সময় তাদের বাড়িতে যেতে পছন্দ করতাম, কারণ মাউসি আমাকে খুব আদর করেন। আমি সেদিন সন্ধে পৌঁছাই। রাতের খাবার খেয়ে আমি আর আমার কাজিন গল্প করতে বসি। গল্প করতে করতে সে আমাকে বলছিল ফেসবুকে সে একটি পোস্ট পড়েছে যেখানে আত্মা আর অলৌকিক জিনিস নিয়ে অনেক কিছু লেখা ছিল, কিন্তু সে এসব বিশ্বাস করে না। আর আমি এই বিষয়গুলোতে খুব বিশ্বাস করি। তাই যখন সে বারবার সেই পোস্ট নিয়ে হাসাহাসি করছিল, আমি তাকে থামাতে বললাম, এগুলো নিয়ে হাসা উচিত নয়, এমন জিনিস সত্যিই থাকে। যাই হোক, আমরা গল্প করতে করতে ঘুমিয়ে পড়লাম। দ্বিতীয় দিনটা খুব ভালোই কাটল। সন্ধে আমরা হাঁটতে বেরোলাম। হাঁটতে হাঁটতে একটা পুরনো গাছের সামনে পৌঁছলাম। লোকেরা বলে গাছটি অভিশপ্ত। আমি কাজিনকে বললাম, আমার সামনে যেতে ইচ্ছে করছে না, সবাই বলে এই গাছটা ঠিক না। কিন্তু আমার কথায় ও জোরে হেসে উড়িয়ে দিল, বলল, তুই কি পাগল হয়েছিস? এসব কিছুই হয় না, চল আমার সঙ্গে। আমার একদম ইচ্ছে ছিল না, কারণ ভীষণ ভয় করছিল। তবে একটা ভালো ব্যাপার ছিল, আমার হাতে সবসময় মহাদেবের মন্ত্র পাঠ করা একটি রক্ষা ধাগা বাঁধা থাকে। তাই ভোলেনাথের নাম নিয়ে আমি ওর পিছনে হাঁটলাম। ঠিক গাছের কাছে যেতেই সে চিৎকার করতে লাগলো, আগার ইহা কই হ্যায় তো সামনে আকে দিখাও। কিছুই না হওয়ায় তার মন ভরল না। গাছের নিচে একটি কালো ছোট মাটির মটকি রাখা ছিল। সে সেটাকে লাথি মেরে ভেঙে ফেলল। এটা দেখে আর আমার সহ্য হলো না। আমি তার হাত ধরে টেনে দৌড়তে লাগলাম। হালকা অন্ধকারও নামছিল। আমরা দৌড়ে দৌড়ে বাড়ি ফিরে এলাম। বাড়ি গিয়ে আমি তাকে ভালো করে বকাঝকা করলাম, তোকে এসব করা উচিত হয়নি। কিন্তু সে তখনও হাসছিল। আমরা এই ঘটনা মাউসিকে জানালাম না। রাতে খাবার খেয়ে আমি চুপচাপ গোসল করতে গেলাম। গোসল ছেড়ে রুমে এসে দেখি আমার কাজিন জানালার পাশে দাঁড়িয়ে খুব অবাক হয়ে বাইরে তাকিয়ে আছে। আমি ধীরে ধীরে তার কাছে গেলাম। আমি তাকে জিজ্ঞেস করলাম, বাইরে কি দেখছো? কিন্তু সে কোনো উত্তর দিল না। আমি যখন জানালা দিয়ে বাইরে তাকালাম, দেখি এক লম্বা কালো অবয়ব ঠিক সেই ভাঙা মটকিটা হাতে ধরে দাঁড়িয়ে আছে। ওকে দেখে আমার গা শিউরে উঠল। আমি তাড়াতাড়ি জানালা বন্ধ করে সরে গেলাম। কাজিনকে দেখলাম ভয়ে কাঁপছে। আমি চাপা গলায় জিজ্ঞেস করলাম, কে ছিল? কিন্তু সে কোনো উত্তরই দিল না, চুপচাপ এক জায়গায় দাঁড়িয়ে রইল। ওকে দেখে আমার আরও খারাপ লাগতে লাগল। এর মধ্যে আমার ফোন বেজে উঠল, মায়ের কল। আমি মায়ের সাথে কথা বলতে বলতে কখন যেন ঘুমিয়ে পড়লাম। খেয়াল করলাম আমার কাজিন তো অনেক আগেই ঘুমিয়ে গেছে। যদিও তার এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ার অভ্যেস নেই, তবুও আমি তাকে ডাকলাম না, নিজেও তার পাশে শুয়ে পড়লাম। হঠাৎ মাঝরাতে আমার ঘুম ভেঙে গেল। চারপাশে অদ্ভুত এক আওয়াজ। মনে হচ্ছিল কেউ যেন অচেনা ভাষায় মন্ত্রপাঠ করছে। আমি উঠে বসলাম। দেখলাম আমার কাজিন পুরুষের মতো মোটা গলায় অদ্ভুত কিছু বকবক করছে। ওকে দেখে আমার গলা শুকিয়ে গেল। আমি বুঝতে পারছিলাম না কি করব। আমি আস্তে আস্তে ফোনটা হাতে নিয়ে হনুমান চালিসা প্লে করে দিলাম। কিছুক্ষণ পর ওর বকবক বন্ধ হলো। ও শান্তভাবে ঘুমিয়ে পড়ল। এসব দেখে আমার আর সারা রাত চোখে ঘুম এলো না। ভোর হতেই আমি দৌড়ে গিয়ে মাউসিকে সব বললাম। প্রথমে তিনি আমাকে বকাঝকা করলেন, এগুলো আগেই বলা উচিত ছিল। তারপর তিনি আমার কাজিনকে নিয়ে এক বাবার কাছে গেলেন। বাবা বললেন ওর ওপর একটা খারাপ আত্মার ছায়া পড়েছে, আর সেই আত্মাই মটকিটা ফেরত নিতে এসেছিল। ও খুব রেগে আছে। বাবা বললেন যেখান থেকে মটকিটা ভাঙা হয়েছিল ঠিক সেখানেই একই রকম আরেকটা মটকি রেখে দাও। সবটাই সত্যি, মাউসি ঠিক তাইই করলেন। এরপর থেকেই আমার কাজিন ধীরে ধীরে পুরো সুস্থ হয়ে উঠল। আর সবচেয়ে বড় কথা, তারপর থেকে ওকে কোনোদিন আত্মাটাত্মাকে নিয়ে মজা করতে দেখিনি। আমার গল্প শোনার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। তো বন্ধুরা, শুনলেন সঞ্জনা পাণ্ডেজির ভয়ঙ্কর অভিজ্ঞতা। এবার শুনি একটি ছোট্ট গল্প। বন্ধুরা, আমার নাম সব্বান রায়। একবার আমি আমার নানির বাড়িতে থাকতাম। সেই সময় আমার মাউসির বিয়ে হয়েছিল। বিয়ের পর তাঁবুঘর করার লোককে টাকা দিতে হতো, তাই নানু নানি বাড়ির পেছনে বসে টাকা গুনছিলেন। আমি তখনও পাশে ছিলাম। ওখানেই পানির চাপাকল ছিল, তার ঠিক পাশে বাঁশঝাড়। হঠাৎ আমার মনে হলো ওখানে কেউ আছে। আমি তাকিয়ে দেখি একটা সাদা ছায়া, আর তার পাশে একটি ছোট ছায়া দাঁড়িয়ে আছে।
ওরা আমাকে হাত দিয়ে ডাকছে, এই এদিকে আয়। আমি ভয়ে দৌড়তে দৌড়তে নানির আঙিনায় চলে এলাম। সেদিন আমার জ্বরও এসেছিল, তবে পরে ভালো হয়ে যাই। এই ছিল আমার অভিজ্ঞতা। ধন্যবাদ বন্ধুরা। এভাবেই আজকের কিছু গল্প ও ছোট ছোট ভয়ঙ্কর অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করলাম। আমার কাছে যারা গল্প পাঠান তারা অনেক পরিশ্রম করে পাঠান, তাই প্রতিটি গল্পই মূল্যবান। আশা করি আজকের সব গল্প আপনাদের ভালো লেগেছে। খুব শীঘ্রই আবার ফিরব নতুন রোমাঞ্চকর গল্প নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, পরিবারকে ভালো রাখুন। বিদায়।